সাংস্কৃতিক রাজনীতির ব্যাপারটা বহুদিন ধরে আমরা আলাপ করছি এবং আরো অনেকে করছে, করা খুবই স্বাভাবিক। কারণ যেমনটি আমি আমার বইয়ের ভূমিকায় লিখেছিলাম 2 বছর আগে, যে সাংস্কৃতিক রাজনীতি যে কোনো দেশেরই রাজনীতি কতকাংশে নিয়ন্ত্রণ করে, কিন্তু বাংলাদেশে এই ব্যাপারটা যেই ধরনের একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে বিভাজনের মধ্য দিয়ে এবং একটা ঘোরতর স্বৈরতান্ত্রিক শাসনের ভিত্তিমূল তৈরি করেছে, সেটা খুব বেশি দেশে দেখা যায় না। যেমন ধরা যাক, আমরা যদি পুরনো ক্লাসিক উদাহরণ হিসেবে জার্মান এবং ইতালির খবর নেই, তাহলে আমরা দেখবো যে সেখানে অন্য নানান ধরনের ক্যাটাগরি আসলে প্রধান ভিত্তিরা তৈরি করেছিল, এরকম সাংস্কৃতিক রাজনৈতিক বিভাজন নয়। ফলে বাংলাদেশের ক্ষেত্রে এই আলোচনার সাংঘাতিক রকম গুরুত্বগত দশকগুলোতে ছিল এবং পরিস্থিতি বেশ পাল্টে যাওয়ার পরও এখনো সেটা অন্য কারণে আছে। এখনো কি কি কারণে আছে তার অনেকগুলো আমার পূর্ববর্তী বক্তা বেশ ভালোভাবে বিশদ করেছেন। সাংস্কৃতিক রাজনীতি নিয়ে আলাপ করার আগে আমি একবার পুরনো কথা মনে করিয়ে দিতে চাই যে সংস্কৃতি কথাটি আমাদের এখানে ব্যাপকভাবে এসেছে ঢাকায় আজ থেকে প্রায় 100 বছর আগে। মাত্র 2 বছর পরে 100 বছর পূর্তি হবে। আপনারা আশা করছি অনুমান করতে পারছেন যে আমি শিখা গোষ্ঠীর কথা বলছি, মুসলিম সাহিত্য সমাজের কথা বলছি। মুসলিম সাহিত্য সমাজ আসলে এই সংস্কৃতির ব্যাপারটা তাদের প্রধান বর্গ হিসেবে ঢাকায় আমদানি করেছিল এবং এর সঙ্গে মডার্নাইজেশনের গভীরতর সম্পর্ক আছে। সেই বিষয়ে আমি কখনো কখনো পরে 2-1 বার মন্তব্য করব। এই যে সংস্কৃতির ব্যাপারটা, এটা ওই শিখা গোষ্ঠীরই কনিষ্ঠ একজন সদস্য, তুলনামূলক কনিষ্ঠ এবং খুব বিখ্যাত মোতাহের হোসেন চৌধুরী 1950s-এ সংস্কৃতি কথা নামে খুবই তুরীয় প্রবন্ধ লিখে, খুব বিখ্যাত প্রবন্ধ লিখে এস্টাবলিশ করে গেছে। মুশকিলটা হলো এই, ওই সংস্কৃতির ধারণা যে মিড 19th সেঞ্চুরির ইংল্যান্ড থেকে কলকাতা বেয়ে এসেছে, এটা আমাদের এখানে বেশিরভাগ লোক খেয়াল না করায় তারা সংস্কৃতি কথা প্রবন্ধে প্রস্তাবিত সংস্কৃতির যে ধারণা, এটাকে দীর্ঘদিন চ্যালেঞ্জ করতে পারেনি। আমাদের জেনারেশনে আমরা সেটা প্রথম চ্যালেঞ্জ করেছি। এটা মনে রাখা দরকার যে ওখানে সংস্কৃতিকে যেভাবে চিহ্নিত করা হয়েছে জীবনযাপন বিচ্যুত, মানে চর্চার মধ্য দিয়ে অর্জিত একটা দূরবর্তী বর্গ হিসেবে আপনারা আন্দাজ করতে পারছেন যে আজকাল এই ধরনের সংজ্ঞা শুনলে লোক আসলে হাসবে। বাংলাদেশে একটু কম হাসাহাসি করেন, কারণ বাংলাদেশে এসব পড়াশোনা এখনো খুব কম, ইউনিভার্সিটি খুব দুর্বল বলে লোকে এখনো জানে না যে বহুদিন ধরে, অন্তত 60-70 বছর ধরে, অন্তত 1960s থেকে সারা পৃথিবীতে এসব ফালতু কথা চূড়ান্ত রকমের পরিত্যক্ত হয়েছে এবং সংস্কৃতি বলতে এখন লোকে আসলে লিভিং বুঝবে, অ্যাকচুয়াল লিভিং। ধরা যাক সমাজবিজ্ঞান, ধরা যাক নৃতত্ব, ধরা যাক কালচারাল স্টাডিজ এবং অপর শাস্ত্রে যেখানে সংস্কৃতি নিয়ে কাজ করা হয়, সেখানে সংস্কৃতি বলতে আসলে অ্যাকচুয়াল লিভিংই বোঝানো হয়, যে মানুষ যে পদ্ধতিতে জীবনযাপন করে। এই যে সংস্কৃতি, এটা বলে রাখা ভালো, এখানে আগে উচ্চারিত হয়েছে, এই খুব গভীর এই কাণ্ড জ্ঞানটার পরিচয় আমাদের লেখকদের মধ্যে একমাত্র, পুরনো লেখকদের মধ্যে একমাত্র আবুল মনসুর আমাদের মধ্যে আছে, আর কারোর মধ্যে নেই। একমাত্র শুধু আবুল মনসুর আমাদের এই কাণ্ড জ্ঞানটা ছিল যে সংস্কৃতি মানে হলো অ্যাকচুয়াল লিভিং। এখন অবশ্য বহু লোক ব্যাপারটা জানে, কারণ সংস্কৃতি বিজ্ঞানের সূত্রে চর্চার কারণে এটা এখন মোটামুটি পরিষ্কার হয়েছে। কিন্তু এই সংস্কৃতির ব্যাপারটা যে আসলে রাজনীতি, ধরা যাক এই ধরনের কোনো আলোচনা 1926 সালের শিক্ষা গোষ্ঠীর লেখালেখিতে পাওয়া যাবে না। এটা আমাদের খেয়াল রাখা দরকার যে সংস্কৃতিকে রাজনীতি আকারে পড়ার এই ব্যাপারটা কিন্তু 1960-70-এর রিডিং থিওরির যে পরিবর্তন তার ভিতর থেকে এসেছে। ওই যে চিহ্ন পাঠ করা, ওই যে অর্থ যে একক নয়, ওই যে সত্য যে একক নয়, এটা অলওয়েজ মাল্টিফ্যাসেটেড, মাল্টি মিনিং ফুল একটা জগতে আমরা যে বসবাস করি, মাল্টি ট্রুথের একটা জগতে আমরা যে বসবাস করি, এই ব্যাপারটা থিওরিটিক্যালি প্র্যাকটিক্যালি নানানভাবে 1960-70-এর দশকে চাউর এবং জোরালো হওয়ার প্রেক্ষাপটে আসলে এই সংস্কৃতিকে রাজনীতি হিসেবে পড়ার প্রেক্ষাপটটা, ভিত্তিটা আসলে তৈরি হয়েছে। আমাদের এখানে এই সাংস্কৃতিক রাজনীতির জোরালো চিহ্নগুলো যখন জমে উঠছিল, তখন দুর্ভাগ্যজনকভাবে এই পড়াশোনাগুলো আমাদের এখানে কম হয়েছে। তখন খুব কম লোক আসলে ব্যাপারগুলো জানতো। এটা বলতেই হবে যে আমাদের এখানে ওই 60-70 দশকের রিডিং থিওরিগুলো পৌঁছেছে আসলে অনেক পরে। এটা প্রায় 2000 সাল চলে এসেছে। গুটি 2-1 ব্যতিক্রম ছাড়া আমরা এই ধরনের পাঠের মধ্যে আমরা
খুব বেশি ছিলাম না। এই কথাটা আমাকে বিশেষভাবে মনে করিয়ে দিতে হলো এই জন্য, সাংস্কৃতিক রাজনীতির যেই বুনিয়াদি আলাপটা আমাদের রাজনীতির জন্য এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যার একাংশের মালিকানা চরমভাবে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে, অর্থের একার্থকতা প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে, সত্যের ওয়ান ডাইমেনশনাল একটা রূপ প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আমার বিবেচনায় অন্তত 11 বছর ধরে এখানে একটা প্রচন্ড স্বৈরতান্ত্রিক শাসন চলেছে। সেই সংস্কৃতির ধারণাগুলো তৈরি হয়েছে আসলে একটা খুবই সংকীর্ণ দৃষ্টিভঙ্গির মধ্যে, যার মধ্যে কালচারকে ওইভাবে দেখা হতো যে কালচার আমি নিজের জীবন যাপন নয়, অন্য জায়গায় গিয়ে অর্জন করব। যেমন আমার সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছায়ানটের, এবং সঞ্জয় দেব আমাকে সাংঘাতিক পছন্দ করেন, কি কারণে যেন আমি সেখানে ক্লাস নিতে যাই। কিন্তু ছায়ানটের যে মানে প্রধান স্লোগানটি, এটা আমি বরাবরই সমালোচনা করে এসেছি। তারা বলছে যে অন্য কাছ থেকে নেওয়া, কিন্তু কথাটা কি, তোরা বাঙালি হ, বিশ্বমানব হবি যদি প্রাণপণে বোধহয় বাঙালি হ। এই যে বাঙালি হ কথাটা, এটা আমাদের সাংঘাতিক আপত্তিকর। বাঙালি তো একটা বৈশিষ্ট্যগত ব্যাপার, যে বৈশিষ্ট্যটা সংস্কৃতির কতগুলো উপকরণ থাকার কারণে আমি বাঙালি বাই ডিফল্ট, বাংলা ভাষী হিসেবে আমি বাই ডিফল্ট বাঙালি। কিন্তু ওখানে যে দাবি করা হচ্ছে যে বাঙালি হ, এটার মধ্যে কিন্তু ওই যে দূরবর্তী পর্বটা, যেই কারণে শিক্ষাগোষ্ঠীর সংস্কৃতির চর্চাটা এত গুরুত্ব পেয়েছে বাংলাদেশে, যে কারণে মোতাহার হোসেন চৌধুরীকে সংস্কৃতির ব্যাখ্যাকার হিসাবে এত গুরুত্বপূর্ণ ভাবা হয়। আসলে তিনি নন, তিনি দারুণ প্রাবন্ধিক, কিন্তু তিনি চিন্তাশীল হিসেবে আসলে এত বড় নন। কিন্তু তাকে যে এত গুরুত্ব দেওয়া হয়, তার কারণ হলো এখানে বরাবরই সংস্কৃতিকে একটা দূরবর্তী বর্গ হিসেবে হওয়ার ব্যাপার ভাবা হয়েছে। ওই একটা বাস্তবতার মধ্যে 1980 দশক 90 দশকে আমাদের এখানে সংস্কৃতির যে প্রধান বর্গগুলো অধিপতি বর্গ হিসেবে চর্চিত হয়ে এক পর্যায়ে এই গত 10-11 বছরের এই ভয়াবহ শাসনের ভিত্তি তৈরি করেছে। আমার প্রস্তাব সেটা হতে পেরেছে কারণ সেটা আসলে 60-70 দশকের পাঠ শাস্ত্র সম্পর্কে সম্পূর্ণ মূর্খ এবং না ওয়াকিফ থেকেই তৈরি হয়েছে। ওটা ধরেই নিয়েছে যে আমরা যা করছি এটা সত্য করছি, আমরা যা করছি এটা একটা প্রগতিশীল কাজ করছি, আমরা যা করছি এটা আধুনিক কাজ করছি, মানে অর্থের একক একটা রূপকে প্রাধান্য দিয়ে পুরো ঘটনাটা ঘটেছে। কি ঘটেছে ঘটনাটা আসলে ঘটেছে আমি যেভাবে ব্যাখ্যা করেছি এবং সবসময় করে থাকি, সেটা হলো এই যে 1975 সালের পট পরিবর্তনের পরে রাষ্ট্র ক্ষমতা হারানোর মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদী যে ঘরানাটা লেট 60s-এ একটা পাকিস্তান বিরোধী বা পাঞ্জাবি বিরোধী একটা রাজনীতির অংশ হিসেবে ডেভেলপ করেছিল, ওটা আবার নতুন করে খুব জোরালো ভাবে চর্চিত হতে থাকে। এটা খুব ইম্পর্টেন্ট যে এটা জোরালো ভাবে চর্চিত হয়েছে, তার কারণ এটা লেট 60s-এও মরণপণ লড়াইয়ের মধ্য দিয়ে তৈরি হয়েছে, এবং 80s-এও আফটার 75 পোস্ট 75-ও এটা কিন্তু মরণপণ লড়াইয়ে বিরোধী দলে থেকে তৈরি হয়েছে। একটা জিনিস খেয়াল রাখবেন, কালচারাল পলিটিক্স তখনই সবচেয়ে সূক্ষ্ম, সবচেয়ে জোরালো ভাবে করা যায় যখন এটা আসলে প্রত্যক্ষ রাষ্ট্রীয় ক্ষমতা বর্গের বাইরে থেকে বিকশিত হয়। ক্ষমতা বর্গের ভিতরে এই ঘটনা কখনোই ঘটবে না। আমি পরে এই প্রসঙ্গে আবার আসবো। তাহলে ওই যে 75-এর পরে যেটা 80s থেকে একদম পরিষ্কার যে এখানে একটা বাঙালি জাতীয়তাবাদী বর্গ তৈরি হচ্ছিল, সেখানে একটা বড় গোলমাল হয়ে গেছে যে লেট 60s-এ আমরা বাঙালি জাতীয়তাবাদী বর্গগুলোর অংশ হিসেবে আমরা কলকাতার নানান ধরনের সাংস্কৃতিক উপকরণকে পাত্তা দিতে গ্রহণ করতে বাধ্য হয়েছিলাম। এটা জাতীয়তাবাদী আন্দোলনে এটা মোটেই অপরাধ কিছু নয়। তখন রবীন্দ্রনাথ বড় হয়ে উঠেছিলেন, আইকন হয়ে উঠেছেন, একদম যথার্থ কাজই হয়েছে। রবীন্দ্রনাথ তখন আইকন হওয়ারই কথা, কারণ পাকিস্তানি শাসকবর্গ আসলে রবীন্দ্রনাথকে বিরুদ্ধবাদী একটা অবস্থানে স্থাপন করে আসলে রবীন্দ্রনাথকে এই সংস্কৃতিতে এত বড় করে তুলেছিল। এই কথা যারা আমাদের এখানে বলে না, এই কথা যারা গোপন করে, তারা কিন্তু মিথ্যাচার করে। এই কাজটা আসলে পাকিস্তানি শাসকবর্গ করেছিল, এই কাজটা আসলে পাকিস্তানি শাসকবর্গের একটা তাবেদার গোষ্ঠীই করেছিল। আসলে তারাই রবীন্দ্রনাথকে প্রতিপক্ষ করেছিল যে রেডিওতে বাজানো যাবে না, এই কমিয়ে দেখ, ঠিক আছে 1961-এ এটা কিন্তু তারাই করেছিল। তার আগে ছিল না, কিন্তু তার আগে রবীন্দ্রনাথ কিন্তু এত বড় আইকন ছিল না। রবীন্দ্রনাথকে আইকন কিন্তু পাকিস্তানি শাসকবর্গ এবং তার এখানকার যে স্থানীয় অল্প তার কিছু তাবেদার গোষ্ঠী, তারাই কিন্তু বানিয়েছে। ওই আন্দোলন সংগ্রামে এইভাবে নানান ধরনের নানান আইকন আসলে কাজ করেছিল। ওই ব্যাপারগুলো 1980s-এ ঢাকায় আবার জোরালো ভাবে
চর্চিত হতে শুরু করেছিল। সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং উদীচী আমার বিবেচনায় আপনারা যারা এই বিষয়টা নিয়ে আগ্রহী হবেন, তারা যদি এই দুই সংগঠনের কর্মতৎপরতা দেখেন তাহলে এই ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবেন, এটা খুব জটিল কিছু নয়। এবং যদি আপনাদের সাহিত্য ইত্যাদিতে যদি চর্চার একটা ইতিহাস থাকে তাহলে আপনারা আরো পরিষ্কার বুঝতে পারবেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপন্যাস বলে যে বর্গ, এটা প্রধান বইগুলো লেখা হয়েছিল 1980s-এ, এবং এই যে 71-এর দিনগুলি সহ এই ধরনের সমস্ত বই বেরিয়েছিল 1980s-এ, এবং বেইলি রোডের যে নাটক করা বাংলাদেশের কালচারাল ডাইকটমি তৈরির জন্য এত বিখ্যাত, এটা বেসিক্যালি 1980s এবং অংশত 1990s-এর ঘটনা। এরপরে এটা আসলে এত কার্যকর কখনোই ছিল না। ফলে ওই পুরো ব্যাপারটা আসলে ওই সময় ঘটেছিল। এবং কি ঘটেছিল এখানে বাঙালি জাতীয়তাবাদ, সেকুলার, তারপরে হলো মৌলবাদ বিরোধিতা, মানে মৌলবাদ বিরোধিতা মানে আসলে এক ধরনের ইসলাম ফোবিয়া। এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আমাদের এখানে, যে ইসলাম ফোবিয়া কথাটা আমরা খুব ব্যবহার করি। আমরা প্রচুর লোককে ইসলাম ফোব ট্যাগ দিই। ওই দিন আমি নাম বলছি না, একজন আমার কাছে কাইন্দা পড়ছে যে তার মা তো বিরাট 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 কষ্টের মধ্যে পড়ে গেছে, যে আমার ছেলেটা নামাজ রোজা করে রীতিমতো, কিন্তু বাজারে লোকে তাকে ইসলাম ফোব বলতেছে। একদম আক্ষরিক অর্থে আমাকে বলছে যে নামাজ রোজা পড়ে কিন্তু নাম চালু করে দিয়েছে। ইসলাম ফোব কথাটা কিন্তু আমাদের এখানে খুব বাজেভাবে অনেকের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু এর তো একটা লম্বা ইতিহাস আছে যেখানে সত্যি সত্যি ঘটনাটা ছিল। আমাদের এই কথা খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে ইসলাম ফোবিয়াটা ডেভেলপ করেছে কিন্তু মৌলবাদ কথাটার সঙ্গে যুক্ত হয়ে। এই ইতিহাসটা মনে না রাখলে এটা এত গভীরভাবে কেন প্রতিষ্ঠিত হয়েছে, অ্যাক্ট করছে, সেটা আমরা বুঝতে পারবো না। এটা এইডিজে ঘটেছে, এইডিজে ওয়ার্ল্ড ওয়াইড এই মৌলবাদ ব্যাপারটি দারুণভাবে নানান কারণে, সবগুলো কিন্তু ষড়যন্ত্র নয়। আমাদের এখানে প্রত্যেকটা ব্যাপারকে ষড়যন্ত্র হিসেবে পার করে দেওয়ার একটা ব্যাপার আছে, সব ষড়যন্ত্র নয়, নানান কারণে ঘটনাটা ঘটেছিল। এর মধ্যে আফগান ইস্যু আছে, পৃথিবীর ক্ষমতা সম্পর্কের পরিবর্তনের ইস্যু আছে, তারপরে হলো মার্ক্সবাদী ঘরানার রাষ্ট্রীয়ভাবে পতনের ইস্যু আছে, অনেকগুলো ইস্যু আছে, নানান কারণে ব্যাপারটা জোরালো হয়েছিল। ওই ব্যাপারটা কলকাতা বাহিত আধুনিকায়নের ভিতরে যে ইনহ্যারেন্ট ইসলাম ফোবিয়া আছে সেটার সঙ্গে একত্রিত হয়ে এটাকে একটা বড় বর্গ করে তুলেছে। আপনারা খেয়াল করবেন 60-এর দশকে, 70-এর দশকে, 80-এর দশকে উত্থিত এবং বহুল পঠিত প্রাবন্ধিকদের মধ্যে আপনি একজনও পাবেন না যে মৌলবাদকে একটা সেন্ট্রাল ক্যাটাগরি হিসেবে ব্যবহার করে না। একদম তালিকা করে প্রত্যেক ক্ষেত্রে খেয়াল করবেন, একজনও পাবেন না। কারণ কি? বলো না, এটা কোনো ষড়যন্ত্র নয়, এটা কোনো একদম প্রত্যক্ষভাবে ইসলাম ফোবিয়া নয়, এটা হলো মৌলবাদ। এই ক্যাটাগরিটা ওই সময়টাতে যে কোনো ধরনের প্রগতিশীল চর্চার একটা সেন্ট্রাল ক্যাটাগরি ছিল। লোকে আসলে নিজের সময়কে, বেশিরভাগ লোক আসলে এড়াতে পারে না। তাহলে ওই সময় এই মৌলবাদ বিরোধী একটা ইসলাম ফোবিয়ার একটা রূপ ডেভেলপ করেছিল, সেকুলারিজম একটা রূপ ডেভেলপ করেছিল, বাঙালি জাতীয়তাবাদের একটা রূপ ডেভেলপ করেছিল, এবং মুক্তিযুদ্ধের চেতনা এই ব্যাপারটাও আস্তে আস্তে অন্যভাবে ডেভেলপ করছিল। এই চারটা প্রধান বর্গ একত্রিত হয়ে বাংলাদেশে আসলে ওই সময় ওই কালচারাল পলিটিক্যাল অ্যাক্টিভিটিস গুলো জোরালো হয়েছিল অনেক দিন পরে, অনেক নানান ঘটনা পরম্পরা পার হয়ে, যেটা 2013-র আগে পরে আওয়ামী সরকারকে এই কালচারাল পলিটিক্স নির্ভর একটা এইরকম খারাপ শাসনের দিকে সুবিধা দিবে, প্ররোচিত করবে এবং সাকসেসফুল করবে। এটা আসলে ওই সময় এই বর্গগুলো তৈরি হয়েছিল। কিন্তু শুরুতে এটা আওয়ামী লীগের সঙ্গে একাকার ছিল না। আপনাদের মনে করে দিই, আমি বইতে একটু ডিটেইল লিখেছি বা অন্য জায়গায় লিখেছি, যেটা আওয়ামী লীগের সঙ্গে আসলে একাকার ছিল না। এটা আমাদের এখানে পুরনো ক্লাসিক্যাল বামপন্থী আন্দোলনকারী যারা, তাদের সঙ্গে যে আওয়ামী লীগের যে পুরনো আত্মীয়তা ইত্যাদির কথা এখন ব্যাপকভাবে বলা হয়, আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই জিনিসটাও তৈরি হয়েছে খুব বড়ভাবে এই 1980-র ওই কনস্ট্রাকশন, ওই কালচারাল পলিটিক্যাল কনস্ট্রাকশনে। কারণ এই ইয়ার লোকটা, এই ব্যাপারটা কিন্তু আসলে এই পুরনো ক্লাসিক্যাল বামপন্থী যারা বাংলাদেশ, পুরনো ক্লাসিক্যাল, এই দুই শব্দ ধরে ব্যবহার করছি কারণ এটার অন্য নাম আছে, এগুলো একটু খারাপ, এরা অনেকে আমাদের বন্ধু, আমরা সেটা বলতে যাচ্ছি না। পুরনো বামপন্থী ধারার লোকেরা এই ব্যাপারগুলো চর্চা করেছে প্রধানত। এবং আপনারা যদি কেউ এই বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে চান, আমি অনেকবার মনে করিয়ে দিয়েছি, কারণ লোকে এটাকে আওয়ামী লীগের সঙ্গে একাকার করে ব্যাখ্যা করে, তাহলে বাংলাদেশের এই হিস্ট্রিটা ব্যাখ্যা করা যাবে না। এটাকে আপনারা যদি ব্যাপারটা পরীক্ষা করতে চান যে এটা আগে আসলে আওয়ামী লীগের সঙ্গে একাকার ছিল না, তাহলে আপনাদের দেখতে 1992 সালের ঘাতক দালাল নির্মূল কমিটির 100 সদস্যের কমিটি, এটা এখনো পাওয়া যায়, আপনি পরীক্ষা করবেন কারা কারা এখানে আছে, তাহলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে এইটা যে এই জিনিস আর আওয়ামী লীগ এক জিনিস নয়। এটা বেসিক্যালি কাল পরম্পরায় প্রধানত
প্রো ইসলামিস্ট একটা অংশের ক্ষমতায়নের প্রেক্ষাপটে এটা কিভাবে আওয়ামী লীগের সঙ্গে একাকার হয়েছে এবং পরবর্তী এই 1 দশকের শাসনকে সম্ভবপর করেছে, সেটা আমাদের আসলে পুরনো কালচারাল পলিটিক্সের প্রধান বিবেচনা। মুশকিলটা হলো এই, যেটা আমি আগেও বলেছি, যে এই যে চর্চাটা হয়েছে, এই চর্চাটা নানান কারণে, তার মধ্যে একটা কারণ হলো কলকাতা থেকে প্রচুর এলিমেন্ট ধার নেওয়া। কলকাতা মানে কি? কলোনাইজ মডার্নিটি। ওটার মধ্যে ইনহারেন্ট একটা ইসলাম ফোবিয়া আছে। রেফারেন্স 100টা রেফারেন্স আছে, একটাই যথেষ্ট, এডওয়ার্ড সাইড, ওরিয়েন্টালিজম। যের মধ্যে একটা কি আছে? ইনহারেন্ট ইসলাম ফোবিয়া আছে। ওই জিনিস এখানে আমদানি হয়েছে। তারপরে কি? রেফারেন্স, নতুন মৌলবাদ তত্ত্ব, ওটার সঙ্গে ইসলাম ফোবিয়া একত্রিত হয়েছে এবং এই পুরো জিনিসটাকে শেপ করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যেটা দিয়ে প্রথম শুরু করেছিলাম, সেটা হলো এর মধ্যে একটা ইগনোরেন্ট বা অজ্ঞানতা আছে। তৎদিনে যে সারা পৃথিবীতে সত্যকে দেখার, অর্থকে দেখার, ভাষাকে পড়ার, যে কোনো জিনিসকে টেক্সট হিসাবে নির্ধারণ করে তার বিচিত্র অর্থে পৌঁছার একটা দারুণ ট্রেন্ড তৈরি হয়েছে, ঢাকার এই মধ্যবিত্ত সমাজ নিজেদের অজ্ঞতাবশত, অশিক্ষাবশত এই ব্যাপারে সম্পূর্ণ না ওয়াকিফ ছিল। এর পরিণতি তারা করেছে কি? তারা সেকুলার কথাটিকে এত সংকীর্ণ করে ফেলেছে, বাংলাদেশের সেকুলার হয়ে গেছে বিপুল লোকের কাছে একটা গালি। তারা মুক্তিযুদ্ধের চেতনা ব্যাপারটিকে এত সংকীর্ণ করে ফেলেছে, ওই যে মূর্খতাবশত, যে বাংলাদেশের বিপুল লোকের কাছে এটা হয়ে গেছে একটা গালি। তার মানে হলো ওই সংকীর্ণ চর্চার মধ্য দিয়ে যে অর্থের সংকীর্ণতা তৈরি হয়েছে, এবং এটা দিয়ে কিন্তু সংকীর্ণতা তৈরি করে তারা যে শুধু ডাইকোটমি তৈরি করেছে, অপরায়ণ করেছে, তাদের পক্ষে যারা না, তাদের সবাইকে রাজাকার বানিয়েছে, ব্যাপারটা কিন্তু শুধু এটা না, প্রক্রিয়াটা আরো জটিল। ওই অর্থের সংকীর্ণতা তৈরি হয়েছিল বলেই এটা করা সম্ভব হয়েছে। মানুষকে এতটা কর্তাসত্তা দেওয়া ঠিক না যে আওয়ামী লীগ সমস্ত অর্থের মালিকানা নিজেরা তৈরি করেছে, সমস্ত অর্থ সমাজে নিজেরা তৈরি করেছে। এতটা কর্তাসত্তা কোনো দলের থাকে না, মানুষের থাকে না। এটা সমাজে একটা প্রক্রিয়া এভাবে চালু ছিল, চালু করার মধ্য দিয়ে এই সংকীর্ণতাগুলো আগে থেকেই তৈরি ছিল। সে অ্যাকোমোডেট করতে পারে না, কারণ তার মধ্যে একটা ভয়ঙ্কর সংকীর্ণতা অজ্ঞানতার কারণে, ঐতিহাসিক কারণে ছিল। সে কলোনাইজড, সে পুরনো মডার্নিস্ট, সে সংস্কৃতিকে মনে করে দূরের জিনিস। প্রত্যেকটা তো বাজে করবো, প্রত্যেকটা তো প্রতিক্রিয়াশীল। দুঃখজনক ব্যাপার হলো ঢাকায় এই প্রত্যেকটা ব্যাপার প্রগতিশীল হিসেবে প্রতিষ্ঠিত ছিল। এটা হলো ঢাকার অত্যন্ত অন্তর্নিহিত যে প্রতিক্রিয়াশীলতা, এটার একটা বড় প্রমাণ যে এখানে সবচেয়ে স্ট্যাটিক, সবচেয়ে স্থির করা, সবচেয়ে জনজীবন থেকে দূরবর্তী, অ্যাকচুয়াল লিভিং থেকে দূরবর্তী এই ব্যাপারগুলো প্রতিষ্ঠিত হয়েছে প্রগতিশীলতা না। আপনি পরীক্ষা মিলিয়ে দেখেন, পুরোনো রেজিস্ট্রি নিয়ে মিলিয়ে দেখেন, পুরোনো ঘটনা নিয়ে মিলিয়ে দেখেন, আপনি পরিষ্কার এটা বুঝতে পারবেন। এই পরিপ্রেক্ষিতের মধ্যে আসলে এই অত্যন্ত জরুরি বর্গগুলো বাংলাদেশে ধ্বংস হয়েছে। সেকুলার অত্যন্ত জরুরি বর্গ, ইভেন ডেমোক্রেসি অত্যন্ত জরুরি বর্গ, এগুলো ধ্বংস হয়েছে। মুক্তিযুদ্ধ অত্যন্ত জরুরি বর্গ, এই ব্যাপারটা আওয়ামী প্রপাগান্ডিস্টদের দ্বারা ধ্বংস হয়েছে। এর বিপরীতে কিন্তু একটা ধারা সবসময় কাজ করে গেছে, এটা সাপ্রেস ছিল। আমি আবার আপনাদের সাবধান করছি, অত্যন্ত জরুরি ব্যাপার এটা বোঝা, খুবই জরুরি ব্যাপার যে আওয়ামী লীগের এই প্রবল প্রতাপ, শাসন থাকার কারণে কালচারাল পলিটিক্সের একটা সার্টেন ব্যাপার রাষ্ট্র ক্ষমতার সঙ্গে থাকার কারণে বিপরীতে যারা কাজ করেছে তাদের কাজ সূক্ষ্ম হয়েছে এবং জোরালো হয়েছে। আমি আমার নিজের ব্যাপারে শঙ্কিত হয়ে পড়েছি যে আমাকে যেভাবে লিখতে হচ্ছে, গত 20 বছর ধরে লিখতে হচ্ছিল, এখন পরিবর্তিত পরিস্থিতিতে সেইভাবে লিখতে না হওয়ায় আমার লেখা ক্ষতিগ্রস্ত হতে পারে। আমার ধারণা এটা বেশিরভাগ লোকের ক্ষেত্রে প্রযোজ্য, যারা এই ধরনের চর্চা করেছে তাদের বেশিরভাগের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ এই কালচারাল পলিটিক্যাল এক্সপ্রেশন আসলে একটা প্রচন্ড প্রতিপক্ষতার বিরুদ্ধে সবচেয়ে সূক্ষ্মভাবে কাজ করে। যদি ক্ষমতার পক্ষে কেউ থাকে তাহলে তার কি হয়? একটা আরাম হয়, স্বাধীনতা হয়, অপেক্ষাকৃত সূক্ষ্ম এবং লেখার ভিতরে, চিন্তার ভিতরে যে গেরিলা কায়দার লড়াই, ওই ব্যাপারটা তার প্রয়োজন হয় না। ফলে তার মধ্যে ধার কমে, ভার কমে, কার্যকরতা কমে। সেটা সবসময় টেরও পাওয়া যায় না, অনেকদিন পরে বোঝা যায় যে আসলে এই ঘটনাটা ঘটেছে। আমি শঙ্কিত যে আমাদের অনেকের মধ্যে এই ঘটনা ঘটতেও পারে, কিন্তু আশা করছি যে আমরা আমাদের অন্য নানা নতুন ফ্রন্টে আমাদের লড়াই চালিয়ে যেতে পারব। 5ই আগস্টের পরে, মানে অভ্যুত্থানের, ছাত্র জনতার অভ্যুত্থান, কেউ কারো কারো আপত্তি লক্ষ্য করে আমি আজকাল এটাকে শিক্ষার্থী জনতা বলা শুরু করেছি প্রায়, যদি আমি ছাত্র জনতা বলে এটাকে নানানভাবে ডিফাইন করেছি, কিন্তু আজকাল শিক্ষার্থী জনতা বলতে শুরু করেছি। তো শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের পরে এই কাজটা এই কারণে জটিল হয়ে পড়েছে। আগে যে কাজটা
ভীতির মধ্যে ছিল, কিন্তু কাজটা ছিল বেশ জোরালো, কিন্তু এখন এই ব্যাপারটা জটিল হয়ে পড়েছে। এই জটিল হওয়া সত্ত্বেও যেহেতু অভ্যুত্থানের পরে আমি যেটা বলে থাকি, বাংলাদেশ 53 বছরের মধ্যে প্রথমবারের মতো এমন এক সম্ভাবনার মধ্যে উপনীত হয়েছে যে সম্ভাবনা থেকে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। এটারও সম্ভাবনা একটা, এই কথাটা আমাদের বোঝা দরকার যে এটা সম্ভাবনা। অনেকেই বলে যে এরকম হওয়ার কথা ছিল কই। আমি ওই দিন নারায়ণগঞ্জের একটা বক্তৃতায় গত সপ্তাহে আমি প্রথমবারের মতো খুব জোরালো হয়ে বললাম যে আপনাকে তো কেউ তো কথা দেয় নাই যে আমরা এই করবো, আপনি কোথায় পাইছেন যে এই জিনিস হওয়ার কথা ছিল, কিছু হয় না, আমি হতাশ হয়ে পড়েছি। মানে এই হতাশগুলো অত্যন্ত খারাপ। এটা আপনারা জানেন যে ফেসবুকে নানান নাম টাম আছে। আসলে কেউ, আমি সেটা বলতে চাচ্ছি না, বলিও না, আমার মধ্যে একটা পশ্চাৎপদতা জনিত সৌজন্য বোধ আছে, ফলে আমি এগুলো বলি না। কিন্তু আপনারা জানেন যে এটা আসলে একটু আর্লি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে আপনাকে আসলে কোনো দল কিংবা কোনো পক্ষ কোনো ইশতেহার দিয়ে আপনাকে কথা দেয় না যে আমরা এই করবো। সুতরাং আমি মনে করি যে আমাদের জন্য সুবিধাজনক হলো সবার জন্য, এমনকি 5 তারিখের আগে যারা ক্ষমতায় ছিল কিন্তু ক্রিমিনাল ছিল না, তাদের জন্য ইটস এ গ্রেট চান্স টু থিঙ্ক ইন দিস ওয়ে, যে 53 বছরের বাংলাদেশ রাষ্ট্রের জন্য এই প্রথমবারের মধ্যে একটা প্রকৃত সুযোগ। 71 একটা সুযোগ ছিল, পরিস্থিতি আরো অনেক খারাপ ছিল, সেটা হয় না। আর এখন আমাদের জন্য আরেকটা সুযোগ, বড় সুযোগ তৈরি হয়েছে, যখন আমরা একটা প্রকৃত পরিবর্তনের জন্য কাজ করতে পারি। প্রশ্ন হলো এই যে এখনকার এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আসলে কোন কাজের দিকে নজর দেব বা দেওয়া উচিত। আমি প্রথমেই বলবো যে বাংলাদেশ একটা অপেক্ষাকৃত গরিব এবং অপেক্ষাকৃত কম শিক্ষিতদের দেশ বলে এখানকার কাজের একটা প্রধান সমস্যা হলো, যেটা পরোক্ষভাবে বিভিন্নভাবে বলা হয়েছে, যে এখানে ইডিওলজি বা মতাদর্শিক টানটা অত্যন্ত প্রবল। এটা সবসময় বাস্তবের উপর প্রভাব বিস্তার করে। এটা একটা খারাপ ব্যাপার। আমি এটা ডিটেল করবো না, আমি আমার বহু বক্তৃতা এবং লেখায় এটা লিখেছি, আপনারা দয়া করে কথাটা আরেকবার বলছি, এটা বোঝার চেষ্টা করেন। এটা একটা অত্যন্ত খারাপ কন্ডিশন যে অ্যাকচুয়াল লিভিং জনিত যে রিয়েলিটি, এই রিয়েলিটির উপর থেকে ভাবাদর্শ বা মতাদর্শ, যেটাকে আমরা ইংরেজিতে ইডিওলজি বলি, এটা আসলে চাপানো অবস্থায় কাজ করছে কিনা। তাহলে কাজ করবে কিভাবে? ইংরেজিতে দুটো সুন্দর শব্দের ব্যাখ্যা করা হয়, একটা হলো ডিসকোর্স আর একটা হলো ডিসকার্সিভ প্র্যাকটিস। মানে ইডিওলজি ডেফিনেটলি কাজ করবে, কিন্তু কিভাবে কাজ করবে? এটা কাজ করবে অ্যাকচুয়াল টাইম এন্ড স্পেস এর যে মিলন বিন্দু, অ্যাকচুয়াল টাইম এন্ড স্পেস, আজকের টাইম এন্ড আজকের স্পেস, এটার মধ্যে যে লিভিং, যে জীবনযাপন চলছে, এটার সঙ্গে একীভূত হয়ে, এটার বাস্তবতায় কাস্টমাইজড হয়ে আসলে ইডিওলজি কাজ করবে। যে ইডিওলজি ওইভাবে কাজ করে না, সেই ইডিওলজি ইতিহাসে কখনো কোনো ছাপ রেখে যেতে পারে না, নেভার। আমাদের সমস্যা হলো যে আমাদের এখানে আরোপণমূলক ইডিওলজির প্রভাব অত্যন্ত বেশি। এই কথার মানেই হলো লোকে ইডিওলজিকে আরোপণমূলক ভাবে ব্যবহার করে। আপনারা একটু মিলিয়ে দেখবেন, এক্স্যাক্টলি এই কারণে সে এত ট্যাগের রাজনীতি করে। ট্যাগিং এর রাজনীতি এখান থেকে আসে। আমাদের এখানে ট্যাগিং এর রাজনীতি যে এত প্রবল, তার কারণ কি? তার কারণ হলো তার ইডিওলজি হলো আলাদা অবস্থায় আছে, সে সরাসরি যে কাউকে পক্ষ বিপক্ষ হিসেবে সাব্যস্ত করতে পারে। অ্যাকচুয়াল লিভিং এর মধ্যে কিন্তু পক্ষ বিপক্ষ সাব্যস্ত করা তো সহজ নয়, কারণ প্রত্যেকে তো যৌগ জীবন যাপন করে, প্রত্যেকের জীবনের মধ্যে অসংখ্য উপাদান আছে যেটা আপনার সঙ্গে কোইনসাইড করবে। ইফ ইউ লুক ফর এর actual living, then you can't make someone যে ওকে এই হলো এই জিনিস, পারবেন না। তাহলে ওই যে আরোপণমূলক মতাদর্শের প্রতাপের কারণে কিন্তু এই ঘটনা ঘটে, আমাদের মধ্যে এই বিভাজনটা অনেক বড় হয়। এই নতুন সময়ে আমার কাছে সবচেয়ে জরুরি মনে হয় যে আমাদের এই আরোপণমূলকতা সাংস্কৃতিক রাজনীতির এবং রাজনৈতিক সংস্কৃতির এই ব্যাপারটাকে আসলে ওভারকাম করার যথাসম্ভব চেষ্টা করতে হবে। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আসলে এই নতুন সময়ের সাংস্কৃতিক রাজনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আপনার প্রকল্প অন্তত আইডিয়ালি 18 কোটি মানুষকে অ্যাড্রেস করতে পারছে। এক নাম্বার, এটা যে আপনি যদি এই প্রশ্নটাকেই প্রাইম করতে পারেন, যে লেভেলে কাজ করেন না কেন, আপনি যদি এই লেভেলকে এই প্রশ্নটাকে প্রধান করে তুলতে পারেন যে আপনার যে প্রশ্ন, আপনার যে প্রস্তাব, আপনার যে কর্মকাণ্ড, আপনার যে রাষ্ট্র চিন্তা, আপনার যে রাজনৈতিক বন্দোবস্তের চিন্তা,
রাজনৈতিক বন্দোবস্তের কথা আপনারা জানেন যে সাংঘাতিক রকম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই শিক্ষার্থী জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে সাংঘাতিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অত্যন্ত জরুরি আলাপ যে আপনাকে একটা রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে যেতে হবে, কারণ আপনি রাস্তায় রক্ত দিয়ে জীবন দিয়ে সামষ্টিকভাবে কাজ করে আপনি কিন্তু এই পরিস্থিতিটা তৈরি করেছেন যে আগের বন্দোবস্ত আর চলবে না, আপনাকে একটা নতুন বন্দোবস্তে যেতে হবে। ওই বন্দোবস্তে আপনার যে যার জায়গা থেকে আপনি কাজ করছেন তা আপনার জন্য এই যে অনেকগুলো ফাড়া, আপনার অতীতের ফাড়া, আপনার ইগনোরেন্সের ফাড়া, আপনার লেভেলিং দেওয়ার যে সংস্কৃতি তার ফাড়া, আপনার আরোপণমূলক ইডিওলজির ফাড়া, এতগুলো ফাড়া আপনি এড়াবেন কিভাবে? আমি মনে করি আপনার এড়ানোর জন্য একদম বেসিক কোশ্চেনটা এটা হতে পারে যে আপনার যে কোনো কথা, কাজ, অ্যাক্টিভিটি, স্বপ্ন, বাংলাদেশ রাষ্ট্রের স্বপ্ন, রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন 18 কোটি মানুষকে অ্যাড্রেস করছে। এটা যদি আপনি করতে পারেন তখন আপনি কিন্তু বাংলাদেশের নতুন মানুষের ম্যাপিংটা করতে পারবেন। আপনারা অনেকেই জানেন যে লেনিন রাজনীতি করতে নেমে প্রথম থিসিস করেছিল। তার প্রধান লক্ষ্য ছিল রাশিয়ার সমাজের ওই সময় কি অবস্থা, কি পরিমাণ মানুষ কোন ধরনের অর্থনৈতিক সম্পর্কের মধ্যে আছে, স্বপ্নের মধ্যে আছে, কালচারের মধ্যে আছে, এই ব্যাপারগুলো তিনি বের করেছিলেন। তা আপনি এখন বের করবেন, আপনি জেনজি বলেন আর গেনজি বলেন, যাই বলেন না কেন, আপনাকে তো বুঝতে হবে যে বাংলাদেশের বিপুল পরিমাণ লোক, মানে 3 কোটি মানে ছাত্রছাত্রী, এটা তো সম্পূর্ণ ভিন্ন একটা ডেমোগ্রাফি। আপনাকে বুঝতে হবে যে আপনাকে এটাকে অ্যাড্রেস করতে হবে। আপনি এটাকে ফুলায় ফাঁপায় আকাশে তোলেন আর আপনি এটাকে বেকুব বলে নিচে নামান, আপনাকে এটাকে অ্যাড্রেস করতে হবে। তো আপনারা ওরা আছে কিনা? আপনার 7-8 কোটি মানুষ আসলে বাংলাদেশে দারিদ্র্য সীমার নিচে বাস করে, আপনাকে তো ওই জিনিসটা অ্যাড্রেস করতে হবে। আপনাকে আরেকটা জিনিস অ্যাড্রেস করতে হবে, আপনার যে 10 কোটি মিডল ক্লাস আছে, অ্যাটলিস্ট যদি একদম গ্রামীণ মধ্যবিত্ত সহদরী বা ধরেন 7-8 কোটি আছে, এই 7-8 কোটির প্রত্যেকের নতুন ছেলে মেয়েরা কিন্তু সম্ভাব্য ইমিগ্রেন্ট হিসেবে বড় হচ্ছে। এরা সুযোগ পেলে কিন্তু বিদেশে চলে যাবে, অথচ এরা আপনার না করে, এদেরকে অ্যাড্রেস করতে হবে আপনাকে। তাহলে এই যে আপনার বিচিত্র পন্থা, আমি বড় লোকগুলোর কথা বললাম না, ওগুলো আসলে দেশে থেকেও থাকে না, কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করে। ওদের সম্পর্কে আমার অভিজ্ঞতা কম, ফলে আমি তাদের কথা বললাম না। কিন্তু এই যে বিচিত্র পক্ষ আছে, এই পক্ষগুলোকে আপনি অ্যাড্রেস করতে পারছেন নাকি, পারছেন কিনা? আপনার প্রকল্পের মধ্যে যদি সেটা থাকে তাহলে আপনি আসলে ওই জিনিসটা বুঝতে পারবেন যে আপনার সংস্কৃতি সম্পর্কে আপনার পদক্ষেপ কি হবে। সংস্কৃতিকে, রাজনীতিকে আপনি যদি রূপান্তরিত করতে চান, অথবা বিদ্যমান সংস্কৃতির মধ্যে আপনি যদি রাজনীতি আবিষ্কার করতে চান এবং সেটাকে যদি আপনি রাজনীতিতে কনভার্ট করতে চান, তাহলে আপনাকে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। যদি খেয়াল রাখতে পারেন তাহলে আসলে আপনি এই নতুন পরিস্থিতিতে, অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে আপনার তৎপরতাটা ঠিক করতে পারবেন। আপনাকে খেয়াল রাখতে হবে যে আমরা একটা যতটা ভাবা যায় তার চেয়েও বেশি গ্লোবালাইজড অঞ্চলে আছে। আপনাদের একটা কথা বলি, এই যে ফেসবুক খোলেন, এই যে বিচিত্র ধরনের প্রপাগান্ডা দেখেন, পক্ষে বিপক্ষে, আগে ছিল সরকারের বিপক্ষে, আগে একরকম ছিল, এখন সরকারের বিপক্ষে অন্যরকম। আপনি কিন্তু আসলে জানেন না এর কত % বাংলাদেশের বাইরে থেকে উদ্ভাবিত হচ্ছে, তখনও এখন। যদি শুধু এই ব্যাপারটা নিয়ে ভাবেন তাহলে আপনি বুঝবেন যে আমরা কি পরিমাণ গ্লোবালাইজড একটা দুনিয়ার মধ্যে আছি। এই গ্লোবালাইজড দুনিয়ার হিসাবটা না করে আপনি রাজনীতির প্রপোজিশন করবেন, আপনি একটা মানে কর্মসূচি দিয়ে দিলেন, ধরেন টিএসসি তে আপনি এই করবেন, কি করবেন, ধরো যাক ছাগল জবাই করবেন, একটা কর্মসূচি দিলেন। আমি বলছি দিতে দেন, কোনো প্রবলেম, কিন্তু আপনাকে কি করতে হবে, এই হিসাবগুলো করতে হবে, ডেমোগ্রাফি এবং আপনার কন্ডিশন, দেশ এবং বিদেশের সঙ্গে সম্পর্ক, এগুলো আপনাকে বিচার করে আপনাকে এগোতে হবে। তাহলে এই নতুন সাংস্কৃতিক রাজনীতির মধ্যে আমাদের লড়াইটা হবে আগে যে সংকীর্ণতা তৈরি হয়েছিল সেটাকে ওভারকাম করা, আগে যে বিরোধ তৈরি হয়েছিল সেটাকে সহনশীলতায় রূপান্তরিত করা, এবং আপনাকে আমি বলবো ইসলাম ফোবিয়া থেকে সেকুলার শব্দটিকে বাঁচাতে হবে। বাংলাদেশে সাংস্কৃতিক রাজনীতির অপেক্ষাকৃত ভালো মুহূর্ত, কোটানকোট ভালো মুহূর্ত তৈরি হতে পারে যদি আপনি সেকুলার কথাটিকে ইসলাম ফোবিয়া থেকে বাঁচাতে পারেন, ইসলাম ফোবদের হাত থেকে রক্ষা করে এটার যদি কর্তৃত্ব আপনি নিতে পারেন নতুন বাংলাদেশে, এবং আপনি যদি মুক্তিযুদ্ধ ব্যাপারটাকে, যেটা গত 30-40 বছরে যেইভাবে এক কেন্দ্রিক, এক আর্থক একটা ব্যাপারে পরিণত হয়েছিল, সেটা থেকে আপনি যদি সত্যি রক্ষা করতে পারেন, এটার বহু মাল্টি ডাইমেনশনাল মিনিং এবং সত্য আপনি যদি প্রকৃতপক্ষে উদ্ধার করতে পারেন, এবং একটু আগেই বলা হয়েছে
আসলে তাহলেই আপনি একটা প্রকৃতপক্ষে ডেমোক্রেটিক সাংস্কৃতিক জোনে প্রবেশ করবেন, এবং সেটাই এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে নতুন একটা বন্দোবস্তের দিকে নিয়ে যেতে পারে। সবাইকে ধন্যবাদ।